ওই কে একজন বেশ হাত তুলে তুলে নাচছে যে পরের সেমিস্টার থেকে ভালো করে পড়বো, এবারে পাস করিয়ে দাও, ওই সবগুলো না করে ভাই পড়তে থাক। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমি আশা করব যারা যারা ভিডিওটা দেখছিস তাদের মধ্যে বেশিরভাগ জন আমার আগের চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি থেকেই এসেছিস। ওই যে চ্যানেলটা আছে যেটার মধ্যে মোটামুটি 9.2K সামথিং সাবস্ক্রাইবার হয়ে গেছে, সেই চ্যানেলটাতে যেহেতু মাধ্যমিক আর 11 একসাথে চলছিল, সেই কারণে আমাকে 11 এবং 12টার জন্য একটা সেপারেট চ্যানেল করতে হলো ডিউ টু সাম অ্যালগোরিদম রিজনস। তো যাই হোক, এই চ্যানেলটার মধ্যে এবার থেকে আমাদের 11 এবং 12 এর ভিডিও আসতে থাকবে। তোরা প্রত্যেকে জানিস যে আমরা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের জন্য একটা ফ্রি ব্যাচ ইউটিউবে লঞ্চ করেছিলাম, যেই ব্যাচটার মধ্যে তোদের 11 ভালো নাম্বার পাওয়ার জন্য পরমাণুর গঠন করিয়ে দেওয়া হয়েছে, বন্ডিং ফুল করিয়ে দেওয়া হয়েছে 3.5 ঘন্টার একটা ভিডিও দিয়ে। তোদের জন্য আমি গতকাল বা তার আগের দিন গেসিয়া স্টেটের একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম। তোদের জন্য আমি দিয়ে দিয়েছি মোল কনসেপ্টের একটা গোটা ভিডিও। তোদের জন্য সাজেশন বেসড কিছু প্রবলেম সেটের ডিসকাশন হচ্ছে, যার মধ্যে প্রবলেম সেট 1 এবং প্রবলেম সেট 2 অলরেডি দেওয়া হয়ে গেছে। আমি তোকে এইটুকু বলতে পারি, যে অ্যাপ্রোচে তোকে কেমিস্ট্রি শেখানো হচ্ছে, তুই যদি একবার দেখে নিতে পারিস, তুই যদি একবার শিখে নিতে পারিস, কাজ হয়ে যাবে ভাই। আমি তোকে এইটুকু বলতে পারি, কেমিস্ট্রি আর কঠিন লাগবে না। বাকি তুই চ্যানেলে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবি। পুরোনো যে সমস্ত ভিডিও আমি এই ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে এবং আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশনের মধ্যে আমি আপডেট করে দেবো আজকের ভিডিওটার সাথেই। তো ব্যাস, আর কিছু না, শুরু করা যাক। আজকে আমাদের থার্ড সেট, সাজেশন সেট নাম্বার 3। আমি তোকে এইটুকু বলতে পারি যে সেটগুলো তোকে করাচ্ছি, যে কোয়েশ্চেনগুলো তোর সাথে আমি ডিসকাস করব, এই টাইপের কোয়েশ্চেনের বাইরে তোর পরীক্ষাতে কোয়েশ্চেন দেবে না। বাকি চল শুরু করা যাক। পরীক্ষায় 35-এ 35, এবার থেকে মুখস্থ গণ, কনসেপ্ট অন, যেটা আমি বারবার করে বলেছি। শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে। বলে দিয়েছে ক্লোরিন পরমাণুর সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন n+l=3 সম্পর্ক মেনে চলে। ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি যখন আমার পেড ব্যাচের মধ্যে পরমাণুর গঠনটাকে ধরে ধরে শিখিয়েছি, বা যখন আমি দেখবি তোদের ইউটিউবের মধ্যে পরমাণুর গঠনের যে একটা ফুল লেন্থ ভিডিও দিয়েছি, সেগুলো করাতে করাতে আমি কিন্তু এই ধরনের কোয়েশ্চেন ডিসকাস করেছিলাম। তুই আমাকে একটা কথা বল, এই যে তোকে সম্পর্কটা দিয়ে দিয়েছে n+l=3, এই সম্পর্কটা কি কিভাবে আসতে পারে? দাদা n মানে কি মুখ্য কোয়ান্টাম সংখ্যা? তো আমি বললাম একদম। l মানে গৌণ কোয়ান্টাম সংখ্যা? আমি বললাম একদম। এই দুটোকে যোগ করে তোমাকে 3 আনতে বলেছে, একদম। তাহলে দাদা কি কিভাবে হতে পারে না, মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু যদি 3 হয়, তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যার ভ্যালুকে 0 হতে হবে, তবে n+l3 হতে পারে। মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু যদি 2 হয়, তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটাকে 1 হতে হবে, তাহলেও n+l=3 হতে পারে। মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু যদি 1 হয়, তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যাকে 2 হতে হবে, তাহলেও n+l=3 আসতে পারে। তুই আমাকে একটা কথা বল, এইটা মানে কোন অরবিটালটাকে চিহ্নিত করা হচ্ছে? 3s। এইটা মানে কাকে চিহ্নিত করা হচ্ছে ভাই? 2p। আর এইটা মানে কাকে চিহ্নিত করা হচ্ছে? 1 এর সাথে d। কোনোদিন সম্ভব? কোনোদিন তো পসিবলই নয় ভাই। ক্লোরিনের মধ্যে বা যে কোনো কারোর মধ্যে কোনোদিন 1d দেখতে পাওয়া যাবে? জীবনে পাওয়া যাবে না। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু 3s আছে, ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু 2p আছে। বল ক্লোরিনের 3s এর মধ্যে কতগুলো ইলেকট্রন আছে? তুই বলবি দাদা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে 3s এর মধ্যে 2টো ইলেকট্রন পাওয়া যায়, তাহলে এখানে 2টো ইলেকট্রন। আচ্ছা 2pর মধ্যে কতগুলো ইলেকট্রন? না 6টা ইলেকট্রন দাদা। তাহলে মোট কটা ইলেকট্রন n+l=3 মেনে চললো? না 6 আর 2 8টা ইলেকট্রন। এইট উইল বি দা কারেক্ট অপশন। আশা করবো প্রত্যেকের কাছে কনসেপ্টটা একবারে ক্লিয়ার আছে। যদি ভিডিওটা বা এই কনসেপ্ট গুলোকে এরকম ভাবে শিখতে ভালো লাগে, তাহলে অবশ্যই একটুখানি ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিস। চ্যানেলটা একবারে নতুন, বুঝতে পারছিস, সবে মনে হয় 300 সামথিং সাবস্ক্রাইবার আছে। পুরনো বলবো না, যে চ্যানেলটা এক্সিস্টিং চ্যানেল আমার, যেটা মেইন চ্যানেল, সেটার মধ্যে প্রায় 10,000 হতে চললো। তো এই চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দে ভাই। তোরা যখন 12-এ উঠবি, মার কাট ভিডিও সব আসবে। এবার যখন মাধ্যমিকের জন্য আসছে, 12-এর জন্য তোদের একদম রেগুলারলি, একদম পরপর 11-এর সেকেন্ড সেমিস্টার এখনো পড়ে রয়েছে, একদম ধামাকাদার ভাবে হবে পুরো বিষয়গুলোকে। তুই এইটুকু তোকে বলতে পারি, তুই কেমিস্ট্রি শিখে যাবি যদি তুই রেগুলারলি ফলো করতে থাকিস। আর কিচ্ছু আমি বলবো না। বাকি যদি খুব ডিটেলে শিখতে যাস তো তারও উপায় আছে। চল নেক্সট। বলেছে এসটিপিতে একটি গ্যাসের ঘনত্ব 1.78 গ্রাম লিটার ইনভার্স। গ্যাসটার 1 মোলের ভর কত হয়? তুই আমাকে একটা কথা বল তো ভাই, তোকে এখানে সিস্টেমটা কি সিস্টেম দিয়ে দিয়েছে? এসটিপি দিয়ে দিয়েছে। এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। তোকে আমি আমার মোলের ভিডিওর মধ্যে এগুলো খুব ধরে ধরে শিখিয়েছি। তাহলে 1 মোল তোকে যখন বলে দিয়েছে,
তাহলে 1 মোলের এসটিপিতে আয়তনটা আমি এখানে জাস্ট লিখে নিচ্ছি একবার, 22.4 লিটার হচ্ছে। এবার তুই আমাকে একটা কথা বল, তোকে বলে দিয়েছে এসটিপিতে একটা গ্যাসের ঘনত্ব 1.78 গ্রাম লিটার ইনভার্স। এই গ্রাম লিটার ইনভার্স মানে কি রে? গ্রাম পার লিটার, মানে 1 লিটার কোনো একটা গ্যাসের ভর হচ্ছে 1.78 গ্রাম, এটাই তো তার মানে। তাহলে তোকে যদি 1 লিটারের ভর দিয়ে দেয় 1.78 গ্রাম, তুই 22.4 লিটার কোনো একটা গ্যাসের এসটিপিতে ভর বার করতে পারবি। তাহলে 22.4 এর সাথে 1.78 টাকে গুণ করে দে, অ্যান্সার কত হয় বল? আমি জানি তোদেরকে হাতে করতে হবে, কিন্তু সময় বাঁচানোর জন্য আমাকে ক্যালকুলেটরে করতে হবে। 22.4 1.78, এটার অ্যান্সার আসছে 39.9। 39.9 কি অপশনের মধ্যে আছে? ইয়েস আছে। তাহলে অ্যান্সার হয়ে গেল 39.9 গ্রাম। চলো শেষ, অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট অপশন। ঠিক আছে চলো, 1 মোলের ভর, 1 মোলের ভর মানে 1 লিটারের ভর। নেক্সট দেখি, বলেছে 0.1 মোল একটি ত্রিপরমাণু গ্যাসে। আচ্ছা প্রথমে একটু ত্রিপরমাণু গ্যাস কথাটা ক্লিয়ার করি। ত্রিপরমাণু গ্যাস মানে হচ্ছে এমন একটা গ্যাস যেখানে একটা অণুর মধ্যে 3খানা পরমাণু রয়েছে। মানে এই যে ধর ওজোন গ্যাসটা আমি লিখে দিয়েছি, সেই ওজোন গ্যাসের একটা যদি তুই অণু নিয়ে নিস, গ্যাস মানেই তো অণু, যেমনি অক্সিজেনের একটা অণু মানে হচ্ছে একটা O2, সেমনি ওজোনের একটা অণু মানে হচ্ছে একটা জাস্ট 1 পিস O3। তাহলে তার মধ্যে কতগুলো অক্সিজেনের পরমাণু থাকবে না? 3টে, এটাই হচ্ছে ত্রিপরমাণু। যেমনি অক্সিজেন হচ্ছে দ্বিপরমাণু, যেমনি 2টো পরমাণু রয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। এবার প্রশ্নটা কি বলেছে? বলে দিয়েছে যে 0.1 মোল একটি ত্রিপরমাণু গ্যাসে পরমাণুর সংখ্যা নির্ণয় করো, যেখানে অ্যাভোগাড্রোর সংখ্যার ভ্যালুটা তোকে দিয়ে দিয়েছে 6.02 10⁻23। খুব সহজ অঙ্ক, জটিল করে ভাবলে খুব জটিল। আমি কিন্তু মোলের মধ্যে এগুলো সব শিখিয়ে দিয়েছিলাম। তুই আমাকে একটা কথা বল, আমি যদি তোকে জিজ্ঞাসা করি একটি O3 মানে একটা যে কোনো ত্রিপরমাণু গ্যাসের মধ্যে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, তুই বলবি দাদা অক্সিজেন পরমাণুর সংখ্যা 3টি। তাহলে একটা যদি আমি নিই O3, তাহলে তার মধ্যে অক্সিজেন আছে 3খানা, মানে প্রায় 3 ডবল, প্রায় বলবো না 3 ডবলই। আমি যদি একটা O3 না নিয়ে 1 মোল O3 নিই, 1 মোল মানে কি? তোদের কাছে না 1 মোল জিনিসটা হেভি আতঙ্ক ভাই। 1 মোল মানে হচ্ছে একটা নাম্বার, 6.023 ইন্টু 10⁻23। এত বড় নাম্বারটাকে না লিখে তার পরিবর্তে লেখা হয় 1 মোল। যেমনি 12খানা কলাকে না লিখে বলা হয় 1 ডজন কলা, এই তো ব্যাপার। এই যে 1 মোল যদি আমি O3 নিই, তাহলে তার মধ্যে অক্সিজেনের পরমাণু কতগুলো থাকবে? না তার 3 ডবল থাকবে, কারণ এখানেও দেখ 3 ডবল ছিল। যদি এখানে 3 গুণ থাকে তো এখানেও 3 গুণ থাকবে, তাহলে নাম্বার হয়ে যাবে কত? 3 মোল। 3 মোল অক্সিজেন থাকবে, গল্প শেষ। দাদা যদি আমি এটাকে 1 মোল না নিয়ে 0.1 মোল নিই, তার মানে এইটাকে 10 দিয়ে ভাগ করা হচ্ছে, তো এইটাকেও 10 দিয়ে ভাগ করা হবে, তাহলে হয়ে গেল 0.3 মোল। আশা করবো গল্প শেষ। তাহলে আমাকে দেওয়া হয়েছে 0.1 মোল একটা ত্রিপরমাণু গ্যাস, তাহলে তার মধ্যে পরমাণুর সংখ্যা হয়ে যাবে 0.3 মোল। যদি আমাকে মোলে অ্যান্সার চাইতো আমার এখানেই অ্যান্সার শেষ, কিন্তু আমাকে নাম্বারে অ্যান্সার চেয়েছে। তাহলে নাম্বারটা কি করে বার করে দাদা? আরে যে কোনো 1 মোল, যে কোনো মোল, যে কোনো যাই দিয়ে দিই, তোকে যদি সেটাকে নাম্বার করতে হয় তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে অক্সিজেনের নাম্বার কতগুলো হবে? না 0.3 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 হয়ে গেল কত বল? 3 6 18। এখানটায় তোকে দেখ অ্যাভোগাড্রো সংখ্যার মধ্যে কিন্তু 3 দেয়নি, শুধুমাত্র 6.02 দিয়েছে। যেটা দিয়ে দিয়েছে সেটা নিয়েই তোকে কাজ করতে হবে। তাহলে আমি এখান থেকে 3টাকে উড়িয়ে দিই, তাহলে তুই বল 3 2 6 3 0 0, এই তো ব্যাপার। এইবার কতগুলো ঘর আগে পয়েন্ট আছে? এখানে 2টো ঘর আগে পয়েন্ট, এখানে একটা ঘর আগে পয়েন্ট, তাহলে 1 2 3 তিনটে ঘর আগে আমি পয়েন্ট বসিয়ে দিলাম, ইনটু আমার কাছে যেটা পড়ে রয়েছে 10⁻23 আমি বসিয়ে দিলাম। 1.806 ইন্টু 10⁻23 উইল বি মাই কারেক্ট অপশন। 1.806 ইন্টু 10⁻23, এই যে 1.806 ইন্টু 10⁻23। আশা করতে পারি বিষয়টা পরিষ্কার আছে। নেক্সট বলছে বোরের তত্ত্ব অনুযায়ী, খুব ভালো করে দেখবেন, পঞ্চম কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত? খেয়াল করে দেখ, আমি কিন্তু শিখিয়েছিলাম আমরা প্রবলেম সেট 1 এর মধ্যেও বা 2 এর মধ্যে কোথাও একটা
উপকক্ষের ভিত্তিতে কৌণিক ভরবেগ বার করতে দিয়েছিল, তো তখন আমি সেখানে 4খানা ফর্মুলা তোকে শিখিয়ে দিয়েছিলাম কৌণিক ভরবেগের। সেমনি যদি কক্ষপথের রেসপেক্টে কৌণিক ভরবেগ বার করতে দেয়, তার ফর্মুলা হচ্ছে n ইন্টু এইচ বাই 2 পাই। তাহলে এই কৌণিক ভরবেগ n এর ভ্যালু কত হবে না, যত নম্বর কক্ষপথের মধ্যে বলে দিয়েছে, তাহলে 5 নম্বর কক্ষপথে 5 ইন্টু এইচ বাই 2 পাই, এটাই অ্যান্সার। দেখি কোথায়, আচ্ছা এইচ বাই পাই দিয়ে অপশন দিয়েছে, তার মানে নিশ্চয়ই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 5/2 করে দিতে হবে। 5/2 মানে হচ্ছে 2.5 এইচ বাই পাই। খুব ভালো করে অপশন খেয়াল করবে, এইচ বাই 2 পাই দিয়ে অপশন নেই, দেখ এইচ বাই পাই দিয়ে অপশন আছে। তুই বলবি দাদা আমার তো অপশন মেলেনি। আরে হনুমান তুই দেখিস নি ঠিক করে, ভালো করে চোখ দিয়ে দেখ, গাছের পাতা সবুজ করলে তেমনি হবে। 2.5 to 2.5, ঠিক আছে। অনেকে গাছের পাতা সবুজ করে, দাদা দাদা আমার 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 পরীক্ষার হলে মেলেনি কিছু। আরে ও এটাই ভুলে যায় যে এইচ বাই 2 পাই হবে না এইচ বাই পাই হবে। এক্সামে গিয়ে দেখে সব এইচ বাই পাই, ও ভুলে যায় হ্যাঁ এইচ বাই পাই হবে। হল থেকে বেরিয়ে বলবে টিচার পড়ায়নি। চল, বলছে ক্রোমিয়ামের 19তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার সঠিক সেট কোনটি? খুব ভালো করে মন দিয়ে শোন। আজকে তোকে যদি আমি বলি 19তম ইলেকট্রন কোনটা, ক্রোমিয়াম মানে কি ভাই? ক্রোমিয়াম মানে হচ্ছে আর্গন কোর 4s135। এই তো আর্গন কোরের মধ্যে তো 18খানা ইলেকট্রন ইনভলভ হয়ে গেল। 4s1 এর মধ্যে হচ্ছে 19তম ইলেকট্রন, 19th ইলেকট্রন। তাহলে 19th ইলেকট্রনটা সেট কি হয়ে যাবে না, n এর ভ্যালুটা 4, n এর ভ্যালুটা 4 কোথায় আছে, n এর ভ্যালুটা 4 রয়েছে এইটার মধ্যে আর এইটার মধ্যে। তার মানে বাকি দুটো প্রথমেই ঘেঁচাক ঘেঁচাক হয়ে গেল। তারপরে আমি দেখবো এস আছে, এস এর ক্ষেত্রে এল এর ভ্যালুটা 0, এল এর ভ্যালু 0 মানে এখানে ভুল হয়ে গেল, এল এর ভ্যালু 0, গল্প শেষ। অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট অপশন। আশা করতে পারি ক্লিয়ার আছে। নেক্সট বলছে, এই একটা ভালো প্রশ্ন রে, খুব ভালো করে মন দিয়ে দেখবে। বলছে বোরের ব্যাসার্ধ হচ্ছে a0। বোর ব্যাসার্ধ মানে, বোর ব্যাসার্ধ মানে হচ্ছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, সেটাকেই বোর ব্যাসার্ধ বলা হয়। তার মানে R1 অফ হাইড্রোজেন, সেইটা তোমাকে দিয়ে দিয়েছে কত না a0। তাহলে হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত? তার মানে তোমাকে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ জিজ্ঞাসা করেনি ভাই, তোমাকে বলেছে তৃতীয় কক্ষপথে যে ইলেকট্রনটা আবর্তন করছে তার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত। বড় খেলা হবে এবার। এবার আমাকে একটুখানি আগে বলে দিত যে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত। তুই জানিস যে এরকম একটা ফর্মুলা আছে, R3 ইকুয়াল টু R1 অফ হাইড্রোজেন ইন্টু n স্কোয়ার ডিভাইডেড বাই z। যদি আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে করি তাহলে এখানটায় z এর ভ্যালুটা 1 হয়ে যাবে, তার মানে শুধুমাত্র n স্কোয়ার দিয়ে দিলেই আমার কাজ খতম। এবার একটুখানি খেয়াল করো, কত নম্বর কক্ষপথের? 3 নম্বর কক্ষপথের, ওই জন্য n এর জায়গার মধ্যে 3 বসিয়ে তা স্কোয়ার করবো, তাহলে হয়ে যাবে 9। আর R1 অফ হাইড্রোজেন আমাকে কত দিয়ে দিয়েছেন? a0, তাহলে a0 ইন্টু 9, অ্যান্সার হয়ে গেল 9a0। তাহলে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত বেরিয়ে গেল? 9a0 বেরিয়ে গেল। এবার আমাকে বলেছে তার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তুই আমাকে একটা কথা বল ভাই, তুই ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য যখন বার করেছিস, তুই তার আগে একটা সমীকরণ পড়েছিস, সেই সমীকরণটা ছিল বোরের তত্ত্বের সমীকরণ। সেখানে তোকে শেখানো হয়েছিল যে একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর একটা পূর্ণ সংখ্যার গুণিতক হয়। তোকে যদি আমি বলি তুই সেখান থেকে এমভির ভ্যালুটা কি বার করতে পারবি, তুই বলবি হ্যাঁ পারবো, না NH ডিভাইডেড বাই 2πr বেরোবে। তোকে আমি একটা কথা বলি ভাই, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণটা কি ছিল? ল্যামডা ইকুয়াল টু h/mv ছিল। তাহলে তুই এই ল্যামডা ইকুয়াল টু h/mvর জায়গাটার মধ্যে এই পুরো জিনিসটা বসিয়ে দিতে পারিস। তাহলে ল্যামডা ইকুয়াল টু h/mvর জায়গায় আমি বসিয়ে দেবো NH/2πr, NH ডিভাইডেড বাই 2πr, 2πrটা ঘুরে উপর উঠে গেল, গল্প শেষ। H আর H কেটে গেল। তাহলে ল্যামডার যে ভ্যালুটা আমরা পেলাম সেটা হচ্ছে 2πr ডিভাইডেড বাই n। যখন ব্যাসার্ধের রেসপেক্টে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ বার করতে দেবে তখন কিন্তু তোমাকে এই ফর্মুলাটা দিয়ে সেই সমীকরণটা বার করতে হবে। আশা করতে পারি ম্যাটারটা ক্লিয়ার আছে। তাহলে ল্যামডার ভ্যালুটা কত বেরিয়ে গেল? 2πr ডিভাইডেড বাই n। তুই বল তাহলে ল্যামডা ইকুয়াল টু 2 ইন্টু পাই ইন্টু আর এর ভ্যালু কত হবে না, তৃতীয় কক্ষপথে চেয়েছে, তৃতীয় কক্ষপথে আমরা তো ব্যাসার্ধটা বার করে রেখে দিয়েছি 9a0। তাহলে তুই আর এর জায়গার মধ্যে কি বসিয়ে দিবি? 9a0 বসিয়ে দিবি, ডিভাইডেড বাই n। কত নম্বর কক্ষপথ? 3 নম্বর কক্ষপথ, তাহলে ডিভাইডেড বাই 3 হয়ে গেছে, গল্প শেষ। 3 দিয়ে কাটলো 9, হয়ে গেল 3, 3 দিয়ে 2 গুণ করো, হয়ে গেল 6, 6πa0। ঠিক আছে, দেখি অ্যান্সার বেরিয়েছে 6πa0। ওই
অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট অপশন। আশা করতে পারি ক্লিয়ার আছে ভাই। চলো, যদি সেকেন্ড সেমিস্টারেও এরকম ভাবে কনসেপচুয়ালি কেমিস্ট্রি পড়তে হয় তাহলে অবশ্যই তুই আমার পেড ব্যাচটার মধ্যে জয়েন করতে পারিস। পেড ব্যাচের ক্ষেত্রে কিন্তু আমি বলে দিই যে প্রাইসটা আছে সেকেন্ড সেমিস্টারে সেটা হচ্ছে 1000 টাকা, আর যদি তুই পুরো পুরো ইয়ার নিতে চাস তাহলে হয়ে গেল তার 1200 টাকা, ব্যাস আর কিচ্ছু না। এই ওয়ান টাইম পেমেন্ট, পুরো ব্যাচ অ্যাক্সেস তোর। নেক্সট মান্থ থেকে তো আমাদের অ্যাপও চলে আসছে। যাই হোক বাবা, এটা বলা উচিত ছিল না, যাই হোক মানে এটা আমি মানে সারপ্রাইজ একটু রিভিল করে দিলাম। যা, ভিডিওটা কেটে দেবো এই জায়গাটা। চল দেখা যাক পরেরটা। n প্লাস এল ইকুয়াল টু 5 এরূপ কোন কক্ষকে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হবে? ভাই n প্লাস এল ইকুয়াল টু 5 এরূপ কোন কক্ষকে সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা কত হবে? দেখা যাক তো একটু। দেখো n প্লাস এল ইকুয়াল টু 5 মানে কি কি হতে পারে? আবার তোকে সেম টাইপের একটা প্রশ্ন দিয়েছে কিন্তু একটু ঘুরিয়ে, মানে n এর ভ্যালুটা 5 হতে পারে, l এর ভ্যালুটা 0 হতে পারে, তাহলেও n প্লাস এল 5 হবে। তোকে যদি আমি বলি 4 প্লাস 1 ও হতে পারে তাহলেও n প্লাস এল 5 হবে, 3 প্লাস 2 হতে পারে তাহলেও 5 হবে, কিন্তু তারপরে কি আর হবে? 2 প্লাস 3 কি হতে পারে? কোনোদিন হতে পারে না, 2f কোনোদিন সম্ভব না। তাহলে এইটা হচ্ছে 5s, এইটা হচ্ছে 4p, এইটা হচ্ছে 3d। তাহলে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে n প্লাস এল 5 হতে পারে? না 5s এর ক্ষেত্রে 2টো ইলেকট্রন, 4p এর ক্ষেত্রে সর্বোচ্চ 6টা ইলেকট্রন, 3d এর ক্ষেত্রে সর্বোচ্চ 10টা ইলেকট্রন। যারা যারা পরমাণুর গঠন এখনো পর্যন্ত পড়িসনি, আমি পরমাণুর গঠনের 3খানা ভিডিও করে দিয়েছি, করে নে, এনাফ আছে। ঠিক আছে, শুধু শ্রডিঞ্জারটা পেড ব্যাচের মধ্যে করিয়েছি, ওটা ইউটিউবের মধ্যে দিইনি। 16 আর 2 হয়ে গেল 18, গল্প শেষ। তাহলে এখানে আসছে কত? 18টা ইলেকট্রন হয়ে গেছে, কমপ্লিট। নেক্সট, কোন ইলেকট্রন, আচ্ছা কোন ইলেকট্রন বিন্যাসটি সম্ভব নয়? 2p6 সম্ভব, 2d5 সম্ভব, 3s1 সম্ভব, 4f12। এ ভাই আমাকে একটা কথা বল, এই আমি এটাকে সম্ভব কি করে বললাম? 2d কখনো হতে পারে ভাই? কোনোদিন হতে পারে না। চল, নিম্নলিখিত কোনটি হাইজেনবার্গের অনিশ্চয়তা তত্ত্বের গাণিতিক রূপটাকে প্রকাশ করে না? মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্ন পরীক্ষাতে দিচ্ছে ভাই বিভিন্ন স্কুলের মধ্যে, প্রি সামেটিক পরীক্ষাগুলোতে। হাইজেনবার্গের যে ইকুয়েশনটা আছে সেটাকে তোরা নরমালি যেভাবে পড়ে থাকিস সেটা হচ্ছে এইটা, অবস্থানের অনিশ্চয়তা ইনটু ভরবেগের অনিশ্চয়তা গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4π। এটাই তো পড়িস। অনেক স্কুলের মধ্যে এই h/4π এর বদলে h কাট দিয়ে দেয় একটা। h কাট মানে শিখিয়ে দেবো অন্য একটা, যখন আমি ভিডিও করব পরের ভিডিওটার মধ্যে h কাটের ইকুয়েশন আছে তখন শিখিয়ে দেবো। তার জন্য কি করতে হবে? প্রবলেম সেট নাম্বার 4 এর জন্য আসতে হবে। ঠিক আছে, বিজনেস বিজনেস ভাই। চল এদিকে দেখ, সেকেন্ড কি করে ইকুয়েশনস গুলোকে কি করে ফর্ম করতে হয় শিখে নে। আজকে যদি আমি তোকে বলি ডেল পিটাকে ভাঙা যাবে, তো ভাঙা যাবে। ডেল পিটাকে ভেঙে লিখতে হবে এম ডেল ভি, কারণ ভরবেগ তো রে ভাই, ভরবেগের অনিশ্চয়তা, ভরের তো কোনো অনিশ্চয়তা হয় না, অনিশ্চয়তাটা কার হয়? বেগের হয়। তাহলে এম ইন্টু ডেল ভি করলাম, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4π হয়ে গেল। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, এখান থেকে আমি লিখতে পারি তো ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4πm। এইটাই কিন্তু হাইজেনবার্গের আরো একটা ফর্ম। দেখ নিশ্চয়ই থাকবে ডেল্টা এক্স ডেল্টা, এই দেখ ডেল্টা এক্স ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4πm, মানে এইটা সঠিক। তোকে বলেছে কোনটা সঠিক নয়, কোনটা প্রকাশ করে না। অলরেডি তুই তো দেখেছিস এটা সঠিক, ডেল্টা এক্স ডেল্টা পি h/4π, মানে এটাও সঠিক এটাও সঠিক। এবার দেখি বাকি এই দুটোর মধ্যে কোনটা ভুল, খেয়াল করবে। আমি যদি তোকে একটুখানি বলি এই যে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4π রয়েছে, তুই এই ডেল্টা পিটার তলার মধ্যে একটা ডেল্টা টি দিয়ে ভাগ কর আর পাশে একটা ডেল্টা টি গুণ করে দে। তুই বলবি দাদা কি বললে? আমি দেখ তুই বুঝে যাবি, সায়েন্সে পড়ছিস ভাই, ইজিলি বুঝতে পেরে যাবি। ঠিক আছে, আশা করছি বুঝে গেছিস। h/4π নিচে একটা ডেলটি দিয়ে ভাগ করেছি, পাশে একটা ডেলটি দিয়ে গুণ করেছি, তাহলে ওভারঅল সমীকরণটা একই রয়েছে। এই যে পুরো জিনিসটা রয়েছে এটা কি রে? ভরবেগের পরিবর্তনের হার। কিছু মনে পড়ছে? কিছু মনে পড়ছে? 9-এ পড়েছিলাম, 11-এও পড়েছিস গতিসূত্রে। ভরবেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? আরে বল বলা হয় রে ভাই, বল বলা হয়, ফোর্স ফোর্স। তাহলে তোকে যদি আমি বলি যে এইটা হচ্ছে ফোর্স, সেই ফোর্সের সঙ্গে এটা কি ভাই? এটা তো সরণ। তাহলে ফোর্সের সঙ্গে গুণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ।
কতটা অবস্থানের অনিশ্চয়তা, সেটা তো একটা স্মরণের পরিমাপ। তাহলে বলের সাথে যখন স্মরণ গুণ হয়, মনে পড়ছে আমরা 9-এ পড়েছিলাম সেই জিনিসটাকে, ফোর্স গুণ ডিসপ্লেসমেন্টের পুরো বিষয়টাকে, ভাগ ভাবিস না কিন্তু এটা গুণ, ফোর্স গুণ ডিসপ্লেসমেন্টের যে পুরো বিষয়টাকে আমরা পড়েছিলাম না, কার্য বলা হয়, ওয়ার্ক বলা হয়। এই যে কার্যটা রয়েছে তার একক আর শক্তির একক তো সেম। আমাদের কেমিস্ট্রিতে তো কার্য বলে কিছু লাগবে না, আমাদের কি লাগবে? শক্তি লাগবে। তার মানে দাদা আমি একটা জিনিস বুঝতে পারছি। আমি বললাম কি বুঝতে পারছিস? বলবো না, আমি বল রে ভাই। না বুঝতে পারছি এটাই, যে এই যে ফোর্স আর এই যে ডিসপ্লেসমেন্ট, এই দুটোকে যদি আমি গুণ করি, আমি এখান থেকে পেয়ে যাব এনার্জি ডেল ই, এবং তার সঙ্গে রয়েছে টাইম, মানে ডেল ই ইন্টু ডেল টি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 পাই। তার মানে এইটা হাইজেনবার্গের আরো একটা রূপ হতে পারে। কোনটায় গেছে? কোথায়? এই যে ডেল ই ইন্টু ডেল টি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 পাই। তার মানে কোনটা ভুল? অপশন নাম্বার ডি ভুল। ডেল ই ইন্টু ডেল এক্স কোনোদিন হতে পারে না, কারণ ডেল এক্সটার মাধ্যমেই তো ডেলিটা এসছে। তার মানে ডেল এক্স আর জ্যান্ত থাকতে পারে না। চলো নেক্সট। ভাই রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ রেকর্ড হচ্ছে, অনেকক্ষণে রেকর্ড হয়েও গেছে। জিও জিও। একা সিলিকন আর একা অ্যালুমিনিয়াম, সর্বনাশ করে যেন টেনে পড়াতে। এই ক্লোরাইড গুলোর সংকেত কি ভাই? একা অ্যালুমিনিয়াম মানে কি বলতো, আর একা সিলিকন মানে কি বলতো? গ্যালিয়াম জার্মেনিয়াম তো ভাই। হ্যাঁ এই তো গ্যালিয়াম জার্মেনিয়াম, অপশন নাম্বার ডি। গ্যালিয়ামের ক্লোরাইড, জার্মেনিয়ামের ক্লোরাইড, গল্প শেষ। বাকি সব ভুল ভাই। চলো নেক্সট। বলেছে লিথিয়াম, অক্সিজেন, কার্বন, বেরিলিয়াম, ফ্লুরিনকে তাদের অধাতব ধর্মের ছোট থেকে বড় মানে ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্ব মানে ওপরের দিকে তাকানো, ছোট থেকে ওপরের দিকে তাকানো যায়। যেমনি আমার এই চ্যানেলটাকে তোরা সাবস্ক্রাইব করে একটু ওপরের দিকে নিয়ে যাবি। তাহলে অধাতব ধর্মের ঊর্ধ্বক্রমে সাজালে কি পাই? চল দেখি, একটুখানি মন দিয়ে শোন ভাই। লি বে বো কা নাই অক্সি ফ্লু। ঠিক আছে। তাহলে এই যে জিনিসগুলো তুই ভালো করে জানিস, এরা হচ্ছে পর্যায় বরাবর এক একটা মৌল। তোরা ভালো করেই জানিস পর্যায় বরাবর যখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাই তখন অধাতব ধর্ম বাড়তে থাকে, কারণ ইলেকট্রন তো বেরোতে পারবে না। ইলেকট্রন যদি বেরোতে না পারে তাহলে সে কোথাকার ধাতু? ওই জন্য শুধু ইলেকট্রন ঢুকবে, ওই জন্য অধাতব ধর্ম বাড়বে। তাহলে বল সব থেকে বেশি কার? ফ্লুরিনের। সব থেকে কম কার? লিথিয়ামের। তো সাজিয়ে দে ভাই। লিথিয়ামের পরে কি হবে? বেরিলিয়াম। তারপরে কি হবে? কার্বন। তারপরে কি হবে? অক্সিজেন। তারপরে কি হবে? ফ্লুরিন। লিথিয়াম, বেরিলিয়াম, কার্বন, অক্সিজেন, ফ্লুরিন, লিথিয়াম, লিথিয়াম, বেরিয়াম, লিথিয়াম। আরে ভাই এ তো খুব সহজ অপশন ছিল, লিথিয়াম একটাই, ফ্লুরিন একটাই, অপশন নাম্বার বি, খতম। হ্যাঁ এই আবার কি ছিল ভাই? আমি ভাবলাম একটু কারিশমা করবে। চল দেখি। C4-N3-F- এই আয়নগুলোকে তাদের পারমাণবিক, তাদের আয়নীয় ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে মানে আবারও ছোট থেকে বড় অনুযায়ী সাজাতে। বারবার হিন্ট দিচ্ছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা কর এক্ষুনি, এটা ঊর্ধ্বক্রমে সাজিয়ে দে। বলে আমাকে একটুখানি একটা ছোট্ট জিনিস মাথায় রাখ ভাই। এই যে C4-, এই যে N3-, এই যে তুই যতগুলো মাইনাস চার্জ দেখতে পাচ্ছিস মাথার উপর, যত বেশি মাইনাস চার্জ মানে তত বেশি ইলেকট্রন নিয়েছে। ইলেকট্রন নিয়েছে মানে ইলেকট্রনীয় কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পায়। সেই কারণেই হচ্ছে যত নেগেটিভ চার্জ মাথায় ফর্ম হবে তত ব্যাসার্ধ বেশি হবে, বিশেষ করে যদি তারা একই পর্যায়ের মধ্যে অবস্থান করতে থাকে। তার মানে তুই বুঝতেই পারছিস সব থেকে বড় কে হয়ে যাবে? C4- হয়ে যাবে। যদিও তোকে যদি এরকমের প্রশ্ন দেওয়া হয় তুই Z/E প্রপোর্শনাল টু 1/R দিয়েও চেক করতে পারিস। যারা যারা জানিস, যারা যারা পড়েছিস আমার কাছে, তারা এই বিষয়টা নিশ্চয়ই জানবি। C4- সব থেকে বড় কোথায়? এই যোগ। তার থেকে একটু ছোট N3-, ওকে। তার থেকে একটুখানি ছোট হচ্ছে O2-, তার থেকে ছোট হচ্ছে O2-, না মানে ওটা ওটা গল্প হয়ে গেল, ওটা তাহলে হবে না। এই যে C4-, N3-, O2-, তারপরে F-, অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, আশা করতে পারি ক্লিয়ার আছে। নেক্সট বলে দিয়েছে যে সমস্ত মৌলের শেষ ইলেকট্রন ডি উপকক্ষে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে। কারেক্ট আছে। সমস্ত ডি ব্লক মৌলই সন্ধিগত মৌল না, ভুল। সমস্ত ডি ব্লক মৌল সন্ধিগত মৌল নয়। কারণটা কি? তোরা যখন ক্লাস 12-এ গিয়ে কমপ্লেক্স কেমিস্ট্রি পড়বি তখন তোরা শিখতে পারবি যে সন্ধিগত মৌল হওয়ার জন্য ওই N-1 ডি অরবিটালটার মধ্যে অযুগ্ম ইলেকট্রন লাগে, বিজোড় সংখ্যক ইলেকট্রন লাগে। কিন্তু তুই চিন্তা কর, আজকে তুই জিঙ্কের কথা চিন্তা কর, জিঙ্কের হচ্ছে 3d10,
জিঙ্কের মতোই আরো দুজন আছে, যেমন তোর মার্কারির কথা চিন্তা কর, ওদের ক্ষেত্রে কি হয়, এই n-1 ডি অরবিটালটা পুরো ইলেকট্রন দিয়ে ফুলফিল থাকে, সেই কারণে তাদেরকে সন্ধিগত মৌলের মতো করে ট্রিট করা হয় না। এই জন্য সমস্ত ডি ব্লক মৌল এরা কিন্তু ডি ব্লকের মধ্যেই থাকে, গ্রুপ নাম্বার 12-এ সমস্ত ডি ব্লক মৌল কিন্তু সন্ধিগত মৌল, এটা মানা যায় না। তার মানে অপশন এ, মানে বিবৃতি সত্য, এই অ্যাসারশন সত্য, বিবৃতি মিথ্যা, একদম অপশন নাম্বার এ। ঠিক আছে, নেক্সট। এই প্রশ্নটা আমি যে কতবার করেছি তার ঠিক নেই, বন্ডিং পড়াতে গিয়েও শিখিয়েছি। বন্ডিং এর 3.5 ঘন্টার ভিডিও আমি চ্যানেলের মধ্যে পিন করছি, গিয়ে দেখ, আগের চ্যানেলটার মধ্যে দিয়েছিলাম, এখানে পিন করে দিচ্ছি, প্লে লিস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। কিন্তু এই যে এটা তো মানা যায় না ভাই, বহুবার করিয়েছি। এই যে I3- যেটা রয়েছে এর গঠনও শিখিয়েছিলাম। I3- থেকে যদি তুই একটুখানি দেখিস, এটা এরকম ভাবে লেখা রয়েছে I- প্লাস I2, তার মানে তোকে সেন্ট্রাল পরমাণু I- এর সংকরায়ন বার করতে হবে, তাহলে হাইব্রিডাইজেশন কি হয়ে যাবে, হাফ। আয়োডিন তো ভাই, তার মানে ফ্লুরিনের শ্রেণীর অন্তর্গত, তার মানে লাস্ট কক্ষপথে 7টা ইলেকট্রন, 7 প্লাস দুটো সিঙ্গেল ভ্যালেন্ট ইলেকট্রন বা মোনোভ্যালেন্ট পরমাণু, দুটো মোনোভ্যালেন্ট পরমাণু যদি থাকে, দুটো যদি একযোজি পরমাণু থাকে, তাহলে 7+2 হয়ে যাবে। ক্যাটায়নের মোট চার্জটা 0, অ্যানায়নের মোট চার্জ অনেকে বলে দেয় 3। কেন ভাই, তুই তো সেন্ট্রাল পরমাণুর হাইব্রিডাইজেশন বার করছিস, সেখানে অ্যানায়ন কতগুলো রয়েছে, একটাই রয়েছে, সেই কারণে 1। তাহলে কত হয়ে গেল, 7+2 9 + 1 10, 10 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 5 হয়ে গেল sp3d। আশা করব ক্লিয়ার, ঠিক আছে। এই ফর্মুলা আশা করবো এখন এই মুহূর্তে আর কারোর এই ফর্মুলাতে অসুবিধা নেই, v+x - c+a। যদি এই ফর্মুলাতে অসুবিধা থাকে, আমার বন্ডিং এর 3.5 ঘন্টার ভিডিও একবার দেখে নে, সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলো, বলে দিয়েছে NH4+, NO2-, NO2+। আচ্ছা, NH4+, NO3-, NO2+, এই তিনখানা আয়নে নাইট্রোজেন পরমাণুর সংকরায়ন গুলো কি কি? আচ্ছা, বহুত বড়িয়া প্রশ্ন ভাই। তুই NO3- এর ক্ষেত্রে একটু বার কর, যদিও বোঝাই যাচ্ছে কি হবে, তোর বাচ্চা ছেলে মেয়ে দেখেন একটুখানি, হাইব্রিডাইজেশন কি হয়ে যাবে, হাফ। ভি ভাই, নাইট্রোজেনের কত, গ্রুপ 15 তো, তাহলে যোজ্যতা কক্ষপথে 5টা ইলেকট্রন, যোজ্যতা কক্ষপথের ইলেকট্রন প্লাস কোনো একযোজি পরমাণু দেখতে পাচ্ছিস, কিছুই নেই, অক্সিজেন তো দ্বিযোজি, তাহলে একযোজি পরমাণুর সংখ্যা 0, মাইনাস ক্যাটায়নের মোট চার্জ, কোনো ক্যাটায়ন রয়েছে, নেই, অ্যানায়নের মোট চার্জ কিন্তু ভাই রয়েছে 1, তাহলে কি দেখতে পাচ্ছিস, 5 + 1 6, 6/2 মানে হচ্ছে 3, 3 মানে কি ভাই, sp2। NH4+ তো সবসময় sp3 হবে, বোঝাই যাচ্ছে, sp3 এর পরে sp2, অপশন নাম্বার বি হয়ে যাবে। sp3 এর পরে sp2, একদম sp3, NH4+, NO3- হচ্ছে sp2, আর পরেরটা NO2+ টা sp হবেই, ঠিক আছে। অপশন ক্লিয়ার, ডান ডান ডান। চলো নেক্সট। প্রদত্ত কোনটি সবচেয়ে কম সমযোজী প্রকৃতির? তোকে আমি একটা কথা বলছি, যখন আমি বন্ডিং এর 3.5 ঘন্টার ভিডিওটা করেছিলাম, বা আমার চ্যানেলের মধ্যে যখন, মানে চ্যানেল বলছি, পেড ব্যাচের মধ্যে যখন পড়িয়েছিলাম বন্ডিং, তোদেরকে আমি নিশ্চয়ই দেখবি ফেজান্সের রুল শিখিয়েছি। ফেজান রুলের মধ্যে তোদেরকে আমি বলেছিলাম যে ক্যাটায়নের আকারটা যদি ছোট হয় আর চার্জ ডেন্সিটি যদি বেশি হয়, তাহলে সমযোজী চরিত্র বেশি প্রকাশ পায়। অ্যানায়নের ক্ষেত্রে সাইজটা যদি বড় হয়, দেখবি যে 3.5 ঘন্টার ভিডিওটা করেছি, বেলুনের একটা এক্সাম্পল দিয়েও শিখিয়েছি, বেলুন একদম লাইভে দেখিয়েছি। অ্যানায়নের সাইজটা যদি বড় হয়ে যায়, তার চার্জ ডেন্সিটিটা যদি বেশি হয়ে যায়, তাহলেও সমযোজী চরিত্র বেশি করে প্রকাশ পায়। তাহলে আমাদের দরকার কি কি, দুটো কন্ডিশন দরকার। 1 নম্বর কন্ডিশন হচ্ছে ক্যাটায়নটাকে স্মল হতে হবে আর তার চার্জটাকে হাই হতে হবে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে যে অ্যানায়নটা রয়েছে, সেই অ্যানায়নটাকে বিগ হতে হবে এবং তার চার্জটাকে হাই হতে হবে। এই দুটো কন্ডিশন যদি থাকে, তাহলেই সমযোজী চরিত্র বেশি করে প্রকাশ পাবে। তাহলে এই কন্ডিশনস গুলো যদি আমি উল্টে দিই, তাহলে সমযোজী চরিত্র সবচেয়ে কম হবে, কারণ আমাকে জিজ্ঞাসা করেছে সবচেয়ে কম সমযোজী কোনটা। তাহলে তুই আমাকে একটা কথা বল, এখানটা ক্যাটায়নটা কি আছে, Sn2+ আছে, এখানে ক্যাটায়ন কি আছে ভাই, Sn4+ আছে, এখানে ক্যাটায়ন কি আছে, Sn2+ আছে, এখানে ক্যাটায়ন কি আছে, Sn4+ আছে। বল, ক্যাটায়নের যদি সাইজটা স্মল হয় আর যদি তার চার্জটা বেশি হয়, তাহলে সমযোজী চরিত্র বেশি করে প্রকাশ পায়। তোকে কম চেয়েছে, এইগুলো যদি থাকে তাহলে সমযোজী চরিত্র বেশি করে প্রকাশ পাবে, তাহলে প্রথমেই এগুলো উড়িয়ে দেয়। তাহলে সমযোজী চরিত্র কম থাকার জন্য এই দুটোকে দরকার। এবার অ্যানায়নটাকে দেখ, এখানটা অ্যানায়ন রয়েছে Cl-, এখানটা অ্যানায়ন রয়েছে F-। তুই বল অ্যানায়ন কে বড়, Cl- বড়, কিন্তু বড় অ্যানায়ন হলো তো বেশি সমযোজী চরিত্র, তাহলে ছোট অ্যানায়ন লাগবে কমের জন্য, তাহলে অপশন নাম্বার বি SnF2 ইজ দ্য কারেক্ট অপশন, যার সমযোজী চরিত্র সবচেয়ে কম। আশা করতে পারি পারফেক্ট আছে। নেক্সট, প্রদত্ত কোন জোটটির গঠন একই? খুব সহজেই বোঝা যাচ্ছে ভাই, NF3 সাথে কোনোদিন BF3 গঠন সেম হতে পারে না, কারণ সেন্ট্রাল পরমাণুগুলোর যোজ্যতা কক্ষপথের ইলেকট্রনই আলাদা। BF4- এর সাথে NH4+ হতে পারে,
BD3 সঙ্গে BrCl3 কোনোদিন হতে পারে না ভাই, কোনোদিন পসিবল না। তোরা করে দেখতে পারিস, হাইব্রিডাইজেশনের ফর্মুলাটা মারবি, হাইব্রিডাইজেশনের ফর্মুলা থেকে হাইব্রিড অরবিটালের সংখ্যা আমি প্রবলেম নাম্বার 1 প্রবলেম সেট নাম্বার 2 এর মধ্যে অলরেডি এগুলোকে করিয়ে দিয়েছি, এবং তোরা সেখানে দেখতে পেয়েছিলি অপশন নাম্বার বি BF4 মাইনাস NH4 প্লাস এর গঠন আকৃতি কিন্তু সেম হয়। আমি আশা করবো এটা প্রথম যে সেটটা করিয়েছিলাম ওটার মধ্যে ছিল, ঠিক আছে? গিয়ে দেখে নে এক্ষুনি, না দেখে থাকলে। এইটাও দেখবি, এই টাইপের প্রবলেমও কিন্তু করিয়ে দিয়েছি আমি, এবং এই এমওটির একটা শর্ট ট্রিক আমি আমার 3.5 ঘন্টার ভিডিওতে শিখিয়েছি, যারা দেখিসনি গিয়ে অবশ্যই দেখে নে। বলেছে নাইট্রোজেন এবং তার বিভিন্ন আয়নের বন্ড অর্ডারের সঠিক ক্রম। দেখ আমি তোদেরকে শিখিয়েছিলাম N2 মানে হচ্ছে তার বন্ড অর্ডার 3, তোকে দিয়ে দিয়েছে N2 মাইনাস এবং দিয়ে দিয়েছে N2 মাইনাস। বল N2 মানে 14 ইলেকট্রন সিস্টেম, N2 মাইনাস মানে 15 ইলেকট্রন সিস্টেম, N2 মাইনাস মানে 16 ইলেকট্রন সিস্টেম। 16 ইলেকট্রন সিস্টেমের বন্ডটা 2 হয়, তাহলে স্বাভাবিক 15 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে 2.5 হবে। তাহলে তোকে একটা ঊর্ধ্বক্রম দিতে বলেছে, N2 মাইনাস সবচেয়ে কম বন্ড অর্ডারের দিক থেকে, তারপরে N2 মাইনাস সবচেয়ে কম, তারপরে হচ্ছে N2 মাইনাস, তারপরে N2 মাইনাস তারপরে N2, অপশন নাম্বার এ। গল্প শেষ। আশা করতে পারি ক্লিয়ার আছে। বন্ড অর্ডারিং বলেছে তো একদম। 19 নম্বর প্রশ্ন, KF এবং HF এর সঙ্গে যুক্ত হয়ে KH2 লবণ তৈরি করে, একদম এটাও বন্ডিং এ শিখিয়েছি। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আগে লিখতে দিত যখন লেখা পরীক্ষা হতো। যৌগটির মধ্যে কি কি আয়ন থাকে? ভাই খুব সহজ ব্যাপার, হাইড্রোজেন বন্ডিং এর কোশ্চেন। যখন KF এর মধ্যে, KF মানে কি, K প্লাস F মাইনাস, HF যখন যুক্ত করা হবে, HF এর মধ্যে রয়েছে একটা হাইড্রোজেন বন্ডিং এর টেন্ডেন্সি, কারণ এখানে যে হাইড্রোজেনটা রয়েছে তার মাথার উপর রয়েছে তীব্র ধনাত্মক চার্জ, এখানে রয়েছে তীব্র ঋণাত্মক চার্জ, কারণ এটা সমযোজী চরিত্র, তাহলে ডেল প্লাস ডেল মাইনাস হয়ে যাবে। তাহলে এই ডেল প্লাসটা এই ফ্লুরিনটার সঙ্গে একটা হাইড্রোজেন বন্ডিং করে নেবে, ওভারঅলটার ক্ষেত্রে চার্জটা কত হয়ে গেল, HF2 মাইনাস হয়ে গেল, এবং তার সঙ্গে রয়েছে K প্লাস আয়ন, তাহলে K প্লাস HF2 মাইনাস, K প্লাস HF2 মাইনাস, এই যে K প্লাস HF2 মাইনাস। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অপশন। একটা দেহকেন্দ্রিক ঘনকাকার জালকের একক কোষের কণার সংখ্যা কত? যখন দেহকেন্দ্রিক তোকে বলেই দিয়েছে, তার মানে সবকটা কর্নারে একটা একটা করে, তাহলে তাদের মোট অবদান 1, আর সেন্টারে একটা, তার মানে মোট অবদান 1, তার মানে মোট হয়ে গেল কটা কণা? 2টো কণা। অপশন এ কারেক্ট অপশন। নেক্সট। ওকে, এই প্রশ্নটা একটা ভালো প্রশ্ন। বলেছে একটি যৌগের, এই প্রশ্নগুলি ইদানিং খুব দিচ্ছে, একটি যৌগে ওয়াই মৌলের পরমাণুগুলি সিসিপি গঠন করে, মানে কিউবিক ক্রিস্টাল প্যাকিং গঠন করেছে। এবার তুই আমাকে কিউবিক ক্লোজ প্যাকিং অনেকে বলে, এই যে সিসিপি যেগুলো গঠন করেছে, এই সিসিপির কিন্তু দেখ প্রকৃতি যেটা হয় সেটা হচ্ছে ফেস সেন্টার কিউব। তার মানে ওয়াই পরমাণুগুলো ফেস সেন্টার কিউব তৈরি করেছে, তার মানে তাদের মোট সংখ্যা কত? 4টে, কারণ ফেস সেন্টার কিউবের মধ্যে কণার সংখ্যা 4 হয়। তাহলে ওয়াই পরমাণুর সংখ্যা আমি যদি তোকে জিজ্ঞাসা করি কত হয়ে যাবে, তুই বলবি দাদা 4টে হয়ে যাবে, গল্প শেষ। যদি 4টে হয়ে যায়, তাহলে যদি কণার সংখ্যা 4 হয়, তাহলে চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা কত হবে ভাই? কণার সংখ্যা দ্বিগুণ হয়, চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা হয়ে গেল 4 × 2 8খানা, গল্প শেষ। বলে দিয়েছে এই যে পরমাণুগুলো, এক্স পরমাণুগুলো আছে, তারা চতুস্তলকীয় ফাঁকের সংখ্যার 1/3 অংশকে দখল করে। তার মানে এক্স কতগুলো রয়েছে বল? চতুস্তলকীয় ফাঁক যদি থাকে 8টা, তার 1/3 এক্স রয়েছে, তার মানে 8/3 এক্স এর সংখ্যা। ওয়াই এর সংখ্যা 4, এক্স এর সংখ্যা 8/3 বেরিয়ে গেল। এবার তোকে বলেছে যৌগটার সংকেত কি হবে, না x:y। x:y মানে এক্স এর সংখ্যা হচ্ছে 8/3 আর ওয়াই এর সংখ্যা হচ্ছে 4, তাহলে 8/3:4, 2 আর এখানে 1 হয়ে গেল, তার মানে 2/3 ডিভাইডেড বাই 1 হয়ে গেল 2/3 x/y, গল্প শেষ। তার মানে x তো হয়ে যাবে 2টো, y হয়ে যাবে 3টে, x2y3 ইজ দ্য কারেক্ট অপশন। কোথায় আছে x2y3? তোমাকে খুঁজছি আমি, এই তো অপশন নাম্বার সি x2y3। আশা করতে পারি ক্লিয়ার আছে ভাই। ক্যামেরা অন আছে, ভেরি গুড। সলিড রেকর্ড হচ্ছে ভাই, হেভি প্রশ্ন ছিল। নেক্সট, এই প্রশ্ন পরীক্ষাতে আসবেই ভাই, এমনি বলিনি এগুলোকে, সাজেশন সেট। বলেছে কোন শর্তে টি উষ্ণতা এবং পি চাপে একটি গ্যাসকে তরলে পরিণত করা যায়? তোকে চেয়েছে গ্যাসকে কোন শর্তে তরলে পরিণত করা যায় ভাই। তোদেরকে আমি গ্যাসের ভিডিওটা দিয়েছি এই তো একদিন আগে, সেখানে আমি তোদেরকে শিখিয়েছি গ্যাসকে তরলে পরিণত করতে অ্যান্ড্রিউজ আইসোথার্ম। তোরা তো পড়েছিলি অ্যান্ড্রিউজ আইসোথার্মে যে এই যে টেম্পারেচারটা রয়েছে, যেটাকে বলে ক্রিটিক্যাল টেম্পারেচার, সেই ক্রিটিক্যাল টেম্পারেচারের তলাতেই, ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচেই একমাত্র গ্যাসকে তরলে পরিণত করা যায়। ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে কোনোদিন গ্যাসকে তরলে পরিণত করা যায় না।
আর সেই ক্রিটিক্যাল টেম্পারেচারের করেসপন্ডিং প্রেসার কত ছিল বল? ক্রিটিক্যাল প্রেসার। গ্যাসকে তরলে পরিণত করার জন্য যে ন্যূনতম টেম্পারেচার লাগে, ন্যূনতম প্রেসার লাগে, যে মিনিমাম প্রেসার লাগে, ক্রিটিক্যাল প্রেসার মানে কি? ক্রিটিক্যাল প্রেসার মানে হচ্ছে মিনিমাম প্রেসার। কথাগুলোর মধ্যে পার্থক্য বুঝবি। মিনিমাম প্রেসার টু গ্যাস থেকে লিকুইড, মানে তুই যদি ক্রিটিক্যাল প্রেসারের থেকে বেশি প্রেসারও দিস তাও লিকুইডেশন মানে লিকুইফিকেশন পসিবল। তার মানে আমি যখন লিকুইফিকেশন করতে যাব তখন আমাকে তো গ্যাসটাকে প্রেসার দিতে হবে, গ্যাসটাকে তো আমাকে চাপ দিতে হবে। কতটা চাপ দেব? না মিনিমাম যে চাপটা দিলে গ্যাসটা লিকুইডে কনভার্ট হয়ে যায় সেই চাপটাকেই তো বলা হয় ক্রিটিক্যাল চাপ বা ক্রিটিক্যাল প্রেসার। এবং একটা নির্দিষ্ট তো টেম্পারেচার থাকে, যেই টেম্পারেচারটা ইজ দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার, এটা কিন্তু মিনিমাম প্রেসার। আর এই টিসিটা কি? দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার। এই যে এই বরাবর গেলে তো এই ওপরের দিকে উঠতে থাকছে, এটা ম্যাক্সিমাম টেম্পারেচার। যে ম্যাক্সিমাম টেম্পারেচারে গ্যাসটা লিকুইড হতে পারে সেই ম্যাক্সিমাম টেম্পারেচারটা হচ্ছে টি ক্রিটিক্যাল। তার মানে আমাকে যদি গ্যাসটাকে লিকুইড করতে হয় তাহলে আমাকে দুটো কন্ডিশন মাথায় রাখতে হবে। প্রথম যে কন্ডিশনটা রয়েছে সেটা হচ্ছে টেম্পারেচারটাকে আমাকে টি ক্রিটিক্যালের থেকে কম রাখতে হবে, কারণ টি ক্রিটিক্যালের নিচেই গ্যাসটা লিকুইফিকেশন সম্ভব। টি ক্রিটিক্যালটা ম্যাক্সিমাম টেম্পারেচার যেখানে লিকুইডিফিকেশন সম্ভব হয়, তাহলে টেম্পারেচার মাস্ট বি লোয়ার দ্যান টি ক্রিটিক্যাল। আর দ্বিতীয় যেটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, যে প্রেসারটা রয়েছে যেটা মিনিমাম প্রেসার ছিল প্রি ক্রিটিক্যাল তার থেকে বেশি দিতে হবে। তার মানে প্রেসারটা কিন্তু মাস্ট বি গ্রেটার দ্যান পি ক্রিটিক্যাল। এই দুটো কন্ডিশন আমার লাগবে। তাহলে কি কি বললাম? প্রেসার মাস্ট বি গ্রেটার দ্যান পি ক্রিটিক্যাল, টেম্পারেচার মাস্ট বি, না ভুল হয়ে গেল, প্রেসার মাস্ট বি গ্রেটার দ্যান পি ক্রিটিক্যাল, টেম্পারেচার মাস্ট বি লেসার দ্যান টি ক্রিটিক্যাল। ভেরি গুড, গল্প শেষ। এই যে টি লেস দ্যান টি ক্রিটিক্যাল, পি গ্রেটার দ্যান পি ক্রিটিক্যাল। ক্লিয়ার আছে ভাই? বুঝতে পেরেছো? জয়েন্ট পয়েন্টে ওইসব প্রশ্ন দেয়। চলো নেক্সট। নেক্সট কি আছে? উচ্চ চাপে ভ্যান ডার ওয়ালের সমীকরণ। এই গ্যাসের ভিডিওটার মধ্যেই করিয়ে দিয়েছি, গ্যাসের ভিডিওটার মধ্যেই করিয়ে দিয়েছি। আজকে তুই এক মোলের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালের সমীকরণটা বলতো। পি প্লাস এ বাই ভি স্কোয়ার, ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি। তোকে যদি আমি বলি এট হাই প্রেসার, তাহলে তুই প্রেসারটার টার্মটাকে এতটাই বাড়িয়ে দিবি যে সেটা এ বাই ভি এর রেসপেক্টে অনেক 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 বেড়ে যাবে। তাহলে তুই নেগলেক্ট করে দে এ বাই ভি স্কোয়ারটাকে। তাহলে পি ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি, গুণ করে দে পিভি মাইনাস পিবি ইকুয়াল টু আর টি। গিয়ে ওয়ান শটটা দেখ ভাই, অনেক কাজের জিনিস আছে। আর টি প্লাস পিবি, প্রচুর প্রশ্ন দিচ্ছে, বুঝতে পারছিস তো? পিভি ইকুয়াল টু আর টি প্লাস পিবি, পিভি ইকুয়াল টু আর টি প্লাস পিবি। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অপশন। আগের সেটটার মধ্যে দিয়েছিল লো প্রেসার রিজিয়নের মধ্যে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন, আজকে দিয়ে দিল হাই প্রেসার রিজিয়নে। মানে গ্যাসের ওয়ান শটটা ভাই করতেই হচ্ছে। নেক্সট, জলীয় দ্রবণের দ্রাব্যতার সঠিক ক্রমের নিম্নলিখিত ক্রমগুলির মধ্যে কোনটা সঠিক? আচ্ছা, বুঝতে পেরেছি। এই যে দ্রাব্যতা জিনিসটা, তুই আমাকে একটা কথা বল ভাই, প্রত্যেকটা কনসেপ্ট রিভাইজ করে দিচ্ছি। দেখ, ল্যাটিস এনার্জি যদি হাই হয় তাহলে দ্রাব্যতা কম হয়, কারণ আমরা জানি ল্যাটিস এনার্জি প্রপোর্শনাল টু 1 বাই হাইড্রেশন এনথালপি। হাইড্রেশন এনার্জি মানে হচ্ছে দ্রাব্যতা, যার হাইড্রেশন এনার্জি যত বেশি তার দ্রাব্যতা তত বেশি। কিন্তু ল্যাটিস এনার্জি যদি বেড়ে যায় তাহলে হাইড্রেশন এনার্জি কমে যায়, তার ফলে দ্রাব্যতাটা কম হয়। তাহলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ল্যাটিস এনার্জিটা লো লাগবে। ল্যাটিস এনার্জি যদি লো থাকে তাহলে দ্রাব্যতাটা বেশি থাকবে। আর তোরা জানিস ল্যাটিস কিভাবে বাড়ে? না সাইজের জন্য বাড়ে। যদি সাইজ সিমিলার হয় তাহলে ল্যাটিস এনার্জি বেশি হয়, যদি সাইজটা ডিসিমিলার হয় তাহলে ল্যাটিস এনার্জি কম হয়। তাহলে তোকে বলে দিয়েছে জলে দ্রাব্যটার সঠিক ক্রম কোনটা। আমি যা দেখতে পাচ্ছি বড় থেকে ছোট সাজিয়ে দিয়েছে। বড় যদি হয় তার মানে হচ্ছে একদম পারফেক্ট ম্যাচ আছে। পারফেক্ট যদি ম্যাচ থাকে তাহলে ল্যাটিস এনার্জি বেশি, ল্যাটিস এনার্জি বেশি মানে দ্রাব্যতাটা কম। আর যদি সাইজটা ডিসিমিলার থাকে তার মানে ল্যাটিস এনার্জিটা কম, ল্যাটিস এনার্জি কম মানে দ্রাব্যতাটা বেশি। আমি দেখতে পাচ্ছি সব থেকে বেশি দ্রাব্য কে হবে? সব থেকে বেশি দ্রাব্য সেই হবে যার ল্যাটিস এনার্জি সব থেকে কম। সব থেকে কম কার? এখানে অ্যানায়নটা কি রয়েছে? SO4 রয়েছে। SO4 এর সঙ্গে SO4 একটা বিগ সাইজের অ্যানায়ন, কিন্তু SO4 2- একটা বিগ সাইজের অ্যানায়ন। এই বিগ সাইজের অ্যানায়নের সঙ্গে যদি আমি তোকে বলি কোন গ্রুপ 2 এলিমেন্ট সব থেকে ভালো বাইন্ড করবে, Be2+, একদম নয়। পরপর সাজিয়ে দিই একটুখানি, Mg2+,
তারপর আছে Ca2+, তারপর যদি আমি বলি Sr2+, তারপরে যদি আমি বলি Ba2+। তুই আমাকে একটা কথা বল, সব থেকে লার্জ কে? সব থেকে লার্জ হচ্ছে এটা। তার মানে এই যেটা BaSO4টা রয়েছে এর ল্যাটিস এনার্জি সব থেকে হাই, আর এই যে Be2+ রয়েছে তার সাথে যুক্ত BeSO4 এর ল্যাটিস এনার্জি সবচেয়ে লো। এর ল্যাটিস এনার্জি যদি সবচেয়ে লো হয় এর দ্রাব্যতা ম্যাক্সিমাম, আর যেহেতু এর ল্যাটিস এনার্জি সব থেকে হাই সেই কারণে এর দ্রাব্যতা মিনিমাম। তাহলে সব থেকে হাই দ্রাব্যতার মধ্যে বেরিলিয়াম থাকবে আর সব থেকে লো এর মধ্যে বেরিয়াম থাকবে। সেরকম কটা অপশন আছে, উড়িয়ে দাও। বেরিলিয়াম, বেরিয়াম, বেরিলিয়াম, বেরিয়াম, গল্প শেষ, দুটোর মধ্যেই আছে। বেরিলিয়ামের পরে কে থাকবে? ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে স্ট্রনসিয়াম, তারপরে বেরিয়াম। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অপশন। আমি আশা করব পুরো ডিসকাশনটাও ক্লিয়ার, অপশনটাও ক্লিয়ার। নেক্সট, প্রদত্ত কোনটির গলনাঙ্ক সর্বনিম্ন? গলনাঙ্ক কাদের হাই হয় ভাই? আয়নীয় যৌগদের ক্ষেত্রে গলনাঙ্কটা হাই হয়, সমযোজীদের ক্ষেত্রে লো হয়। তাহলে যেটা সমযোজী চরিত্রে তার গলনাঙ্ক সর্বনিম্ন হবে LiCl। চলো গল্প শেষ। কারণ লিথিয়াম সবচেয়ে ছোট ক্যাটায়ন, তার সমযোজী চরিত্র সবচেয়ে বেশি যখন অ্যানায়ন্স গুলো সেম আছে। বলছে জীবকোষের ঝিল্লিতে তড়িৎ বিভব সৃষ্টি করতে মুখস্থ হয়ে গেছে Na+K+। গল্প শেষ। চলো, প্রদত্ত কোনটি তাপ সাপেক্ষে কম সূষ্টিত? কি বললো? প্রদত্ত কোনটি তাপ সাপেক্ষে মানে ল্যাটিস এনার্জি কার সবচেয়ে কম? কার ল্যাটিস এনার্জি সবচেয়ে কম? এই যে CO3 2- দেখেছিস, একটা ডিসকাশন যদি তুই ঠিকভাবে শুনতে পারিস তাহলে তার রেসপেক্টে তোর কতগুলো কোশ্চেন থাকে। CO3 2- একটা বিগ সাইজের ক্যাটায়ন, বিগ সাইজের একটা অ্যানায়ন। যদি এ বিগ সাইজের হয় তাহলে এর সঙ্গে যে ক্যাটায়নটা যুক্ত হবে সে যদি বিগ হয় তাহলে তাদের ল্যাটিস এনার্জি ভালো হবে, সে যদি স্মল হয় তাহলে ল্যাটিস এনার্জি কম হবে। তাহলে কোনটা সবচেয়ে কম সস্তিত? না, বোঝাই যাচ্ছে যার ক্যাটায়নটা সব থেকে ছোট মানে বেরিলিয়াম সব থেকে কম সস্তিত। ক্লিয়ার আছে? চলো, প্রদত্ত কোন অক্সাইডটি সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে না? এটা ক্ষারীয়, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড নিজে ক্ষারীয়, তার সঙ্গে বিক্রিয়া করবে না ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড নিজে ক্ষারীয়। গল্প শেষ। নিচের কোনটি বিজারণ ধর্মের সঠিক ক্রম হয় না নয়? নিচের কোনটি বিজারক ধর্মের সঠিক ক্রম হয়? আচ্ছা হয়। তুই আমাকে একটা কথা বল, বিজারণ ধর্ম মানে কি? এই বিজারণ ধর্ম কথাটা মানে জানতে হবে ভাই। বিজারণ ধর্ম মানে হচ্ছে অন্যকে বিজারিত করার ক্ষমতা। অন্যকে বিজারিত কে করে? অন্যকে দান কে করে? যার কাছে নিজের কাছে টাকা থাকে। তাহলে অন্যকে বিজারিত কে করবে? যে নিজে জারিত হবে। নিজে জারিত হবে মানে কি? তার অক্সিডেশন স্টেট হাই হবে। যার অক্সিডেশন স্টেট হাই হয় সেই তো জারিত হয়। যার অক্সিডেশন স্টেট নিজের ভাই নিজের ফিজিক্স জলে পড়ে আছে, আমি অন্যকে ফিজিক্স বোঝাতে যাচ্ছি, তাহলে তুমি কি করছো? আর তাহলে যার ক্ষেত্রে অক্সিডেশন স্টেট হাই হতে পারে সে তো অন্যকে বিজারিত করতে পারে, কারণ সে নিজে জারিত হচ্ছে। ইনার্ট পেয়ার এফেক্ট পড়িয়েছি মনে আছে? আমাদের পি ব্লক, একটা জিনিস তো ভুলেই গেছি, পি ব্লকের গ্রুপ 14ও দিয়ে দিয়েছি। আশা করতে পারি ব্যাপারটা বুঝতে পারছিস কতটা লেভেলের করে দিয়েছি বিষয়টাকে। আর যারা পেট ব্যাচে পড়ছিস তাদের তো সব শেষ। খেয়াল কর, বিজারণ ধর্ম কার সব থেকে ম্যাক্সিমাম হবে? যার ক্ষেত্রে জারণ স্তরটা সব থেকে হাই হতে পারে। গ্রুপ 13 মৌলগুলো দুটো জারণ স্তর দেখায়, একটা হচ্ছে +3, একটা হচ্ছে +1। তাহলে এই +3 জারণ স্তরের সব থেকে বেশি ক্যাটাগরির মধ্যে কে থাকবে? বোরন, অ্যালুমিনিয়াম, কারণ তারা গ্রুপের ওপর দিকে আছে। আর গ্রুপের যত নিচের দিকে যেতে থাকবে তত +3 সম্ভাবনাটা কমতে থাকবে, ইনার্ট পেয়ার এফেক্টের জন্য +1 বাড়তে থাকবে। ইনার্ট পেয়ার এফেক্ট না বুঝে থাকলে পি ব্লক এক্ষুনি দেখে নাও। তাহলে তুই আমাকে একটা কথা বল, +3 সব থেকে বেশি কে দেখায়? বোরন, অ্যালুমিনিয়াম। তাহলে বোরন, অ্যালুমিনিয়াম কোথায়? অ্যালুমিনিয়াম রয়েছে, বোরনকে আমি দেখতে পাচ্ছি না। তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে +3 দেখানোর প্রবণতা সবচেয়ে বেশি, মানে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে নিজে জারিত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। তাহলে অ্যালুমিনিয়ামের বিজারণ ধর্ম অন্যকে বিজারিত করার ক্ষমতা সবচেয়ে বেশি। তাহলে অ্যালুমিনিয়াম কোথায় কোথায় সবার প্রথমে আছে সেইগুলোকে প্রথমে রাখো, বাকিটাকে উড়িয়ে দাও। সব থেকে কম কে হবে? যে একদম নিচে আছে, মানে থ্যালিয়াম। থ্যালিয়াম কোথায় কোথায় লাস্টে আছে? এই যে থ্যালিয়াম, থ্যালিয়াম, এটাকে উড়িয়ে দাও। মধ্যখানে কি থাকবে? ইন্ডিয়াম, গ্যালিয়াম। অ্যালুমিনিয়ামের পরে বোয়াল গেল, মানে অ্যালুমিনিয়ামের পরেই গ্যালিয়াম থাকবে। অপশন এ কারেক্ট, অপশন বি কে উড়িয়ে দাও। ক্লিয়ার আছে ভাই? 29-এ। নেক্সট বলছে BCl3 ডাইমার গঠন না করার কারণটা কি? বোরনের ছোট আকার। অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করে বিকজ অ্যালুমিনিয়ামের বড় আকার। ঠিক আছে। কার্বনের বিশুদ্ধতম রূপ ভেদ ফুলারিন, মাথায় রাখবে এটা।
BCl3 সঙ্গে বিক্রিয়া ডাইবোরেন উৎপন্ন করতে নিচের কোনটি প্রয়োজন হয়? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। BCl3 সঙ্গে যখন বিক্রিয়া করে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, BCl3 লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সেখান থেকে ডাইবোরেন তৈরি হয়ে যায়। ডাইবোরেন মানে কি ভাই? B2H6, এটাই তো ডাইবোরেন। তাহলে এখান থেকে B2H6 তৈরি হয়, তার সঙ্গে তৈরি হয়ে যায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তার সঙ্গে তৈরি হয়ে যায় লিথিয়াম ক্লোরাইড। ঠিক আছে, চলো কমপ্লিট আশা করবো। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অপশন, মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অপশন। নেক্সট, B2H6 মানে ডাইবোরেনের 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড এবং 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ডের সংখ্যা কত? এই 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড যারা যারা আমাদের পেড ব্যাচের মধ্যে রয়েছে তাদেরকে পুরো বানানা বন্ডিং এর স্ট্রাকচার কিভাবে তৈরি হয় সেই জিনিসটা শিখিয়েছি। দেখবি এই যে বোরন আছে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এই দুটোর সঙ্গে বন্ড থাকে, এই দুটোর সঙ্গে বন্ড থাকে, আর এইটা তৈরি করে হচ্ছে বানানা বন্ড, এটাও তৈরি করে হচ্ছে বানানা বন্ড। তাহলে কতগুলো বানানা বন্ড আছে? দুখানা বানানা বন্ড। বানানা বন্ড মানেই তো 3 সেন্টার 2 ইলেকট্রন হাইড্রোজেন ব্রিজ বন্ড। তাহলে 3 সেন্টার 2 ইলেকট্রন হাইড্রোজেন ব্রিজ বন্ড কতগুলো আছে? দুটো। আর 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড মানে নরমাল ইউজুয়াল বন্ড গুলো, সেগুলো কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে চারটে দুটো ইজ দ্য কারেক্ট অপশন। প্রথমে কোনটা আছে? 2 সেন্টার 2 ইলেকট্রন, চারটে দুটো, গল্প শেষ। ক্লিয়ার আছে ভাই? 33 নম্বর প্রশ্ন ডান। ফুলারিনের কার্বন সমূহ sp2 সংকরায়িত, কিন্তু শিখিয়ে দিয়েছিলাম এটা গ্রুপ 14 এ, গিয়ে দেখে না দেখে থাকলে। নিচের যে সিলিকেটটি SiO4 মাইনাসের একক স্বতন্ত্রভাবে বর্তমান, মানে এই যে SiO4 মাইনাস টেট্রাহেড্রন ইউনিটটা যেখানে স্বতন্ত্রভাবে বর্তমান, সেটা কি? অর্থোসিলিকেট। যেখানে একটার সঙ্গে কানেক্টেড থাকে, একটা অক্সিজেনের সাথে কানেক্টেড থাকে, সেটাকে পাইরোসিলিকেট বলে। যেমন আমি তোমাকে দেখাচ্ছি স্ট্রাকচারটা। ধরো Si লিখলাম, এখানটা ধরো আমি লিখলাম O মাইনাস, এখানটা আমি লিখলাম O মাইনাস, এখানটা আমি লিখলাম O মাইনাস, এটাকে আমি লিখলাম O মাইনাস। এটা স্বতন্ত্রভাবে SiO4 4 মাইনাসটা অবস্থান করছে। এই SiO4 4 মাইনাস যদি স্বতন্ত্রভাবে অবস্থান করে, এটাকে বলে অর্থোসিলিকেট। যদি দুখানা SiO4 4 মাইনাস পাশাপাশি থাকে, একটা এই আছে তো, তখন এরা পারস্পরিক একটা বন্ধন তৈরি করে ভায়া দ্য অক্সিজেন লিঙ্কেজ। যখন এই অক্সিজেন লিঙ্কেজের মাধ্যমে তারা একটা বন্ডিং তৈরি করে, এটাকে বলে পাইরোসিলিকেট। তাহলে যদি একটা অক্সিজেনের মাধ্যমে যুক্ত থাকে তাকে পাইরোসিলিকেট বলতাম, যদি স্বতন্ত্র অবস্থান করে তাকে অর্থোসিলিকেট বলতাম। ঠিক আছে, কমপ্লিট। 35টা প্রশ্ন ডান। 35-এ 35 পেয়ে গেছো। আমি আশা করতে পারি কেমনি প্রশ্ন হয় সেই 3টে সেট দেখে তুমি বুঝতে পারলে তোমাদের এই সমস্ত জায়গা থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসতে চলেছে, এটুকু তুমি কনফার্ম থাকো। এই জন্য এগুলোকে সাজেস্টিভ সেট বলা হচ্ছে। আশা করতে পারি পুরো ডিসকাশন সমস্ত কিছু রিভিশনের মতো করে হয়ে গেছে, প্রত্যেকে ভিডিওগুলোতে প্রচন্ড লাভ পাচ্ছ। তাহলে ভিডিওটাকে একটা, ঠিক আছে, আর একটা জয় ধামাকা কমেন্ট করে দিও, কারণ আমাদের চ্যানেলের স্লোগান হচ্ছে #ধামাকা। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই। সবাই ভালো করে পড়তে থাকো, গাছের পাতা সবুজ করো না। ভালো করে সেমিস্টার আছে সামনে ভাই, একদম পড়তে থাক। আর হ্যাঁ, আমি জানি এখন অনেক শেয়ার করছে, ওই কে একজন হাত তুলে তুলে নাচছে যে পরের সেমিস্টার থেকে ভালো করে পড়বো, এবারে পাস করিয়ে দাও। ওই সবগুলো না করে ভাই পড়তে থাক। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই। সবাই ভালো থেকো, আর আমার নতুন চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দো ভাই। টাটা।